পৌষের শীতে কাঁপছে সারা দেশ। সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৯ ডিগ্রি। আরও ৩ দিন থাকছে শীতের তীব্রতা। সপ্তাহ শেষে আরও 2টি শৈত্যপ্রবাহের সংখ্যা। দেশে মোট ভোটার ১২,৩৬,৮৩,০০০। খসড়া তালিকা প্রকাশ। ১৭ বছর বয়সীদের ভোটার করতে আলোচনা চলছে, জানিয়েছেন ইসি। রাজনৈতিক তর্ক বিতর্কে ধামাচাপা পড়ে যাচ্ছে আওয়ামী লীগের লুটপাট আর দুর্বৃত্তায়ন, বলেছেন মির্জা ফখরুল। বিদ্যুৎ খাতেই ১ লাখ কোটি টাকা লুট, মন্তব্য টুকুর। সংবিধান পুনর্লিখনের অধিকার আছে বিপ্লবীদের, অভিমত সাবেক বিচারপতি এম এ মতিনের। রাজনীতিকদের ভিন্ন মত। রাজনৈতিক দল আর অংশীজনদের সম্মতি ছাড়া সংস্কারের সুফল না পাওয়ার শঙ্কা। ৪৩টি পণ্যের উপর ট্যাক্স ভ্যাট বৃদ্ধিতে চাপ বাড়বে না সাধারণ মানুষের উপর, আশ্বাস অর্থ উপদেষ্টার। জানালেন ভ্যাট বাড়েনি অত্যাবশ্যকীয় নিত্যপণ্যে। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। পৌষের শীতে কাঁপছে সারা দেশ। উত্তরাঞ্চলে শীতের দাপটে জবুথবু জনজীবন। খেটে খাওয়া মানুষের কষ্টের শেষ নেই। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গায় আবারও শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা আর তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা। টানা চতুর্থ দিনের মতো শৈত্যপ্রবাহ চলছে হিমালয়ের পাদদেশ ঠাকুরগাঁওয়ে। হিমেল বাতাস আর কুয়াশায় ঢেকে আছে গোটা শহর ও গ্রামগুলো। দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের। শীতের তীব্রতায় নাকাল পশু পাখি। সড়কে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। জয়পুরহাটে ৩ দিন ধরে সূর্যের দেখা নেই। ঘন কুয়াশা আর অন্ধকারে ঢাকা গোটা জেলার পথঘাট আর ফসলি জমি। দিনমজুর আর কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে চরম দুর্ভোগে রয়েছে। তীব্র শীতে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে গত ৩ দিনে ১৫০ জন রোগী ভর্তি হয়েছে। এদের বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। এদিকে শীতার্ত মানুষের জন্য দ্রুত কম্বল বিতরণের দাবি জেলাবাসীর। পঞ্চগড়ে আবারও ঘন কুয়াশার সাথে বেড়েছে শীতের তীব্রতা। 2 দিন ধরে সকাল থেকে সূর্যের দেখা নেই। হাড় কাঁপানো শীতে বিপাকে খেটে খাওয়া দিনমজুর ও কৃষক। জেলায় সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১১.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। ঠান্ডা একটু বাড়ে গেছে। ঠান্ডার তাপ পর্যাপ্ত পরিমাণ। হাত পা গিলা ককড়া হয়ে যাচ্ছে, নড়া যাচ্ছে না, খুবই ঠান্ডা, হ্যাম হয়ে যাচ্ছে হাত পা গিলা। আমাদের এদিক তো ঠান্ডা, প্রচুর ঠান্ডা। এদিক কাজ তো করে খাইতে হবে, কাজ করতেছি। এদিকে তীব্র শীতে কাবু হয়ে পড়েছে নাটোরের মানুষ। দিনভর কনকনে বাতাস বইতে থাকায় সবচেয়ে কষ্টে আছে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষগুলো। সন্ধ্যা হলেই নামতে থাকে শীতের পারদ। গরম কাপড়ের অভাবে অসহায় দিন যাপন তাদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে রাজধানীতেও বেড়েছে শীতের তীব্রতা। তাপমাত্রা নেমেছে রেকর্ড পরিমাণে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অফিস বলছে, ঘন কুয়াশা প্রবাহের কারণে শীতের তীব্রতা থাকতে পারে আরও 3 দিন। আগামী সপ্তাহের শেষের দিকে আসতে পারে আরও 2টি শৈত্যপ্রবাহ, থাকতে পারে 10 দিন। এদিকে ঠান্ডাজনিত রোগী বাড়ছে হাসপাতালগুলোতে। শিশুরাই আক্রান্ত হচ্ছে বেশি, বলছেন চিকিৎসকরা। আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। পৌষের মাঝামাঝি এসে হঠাৎই যেন পৌষের শীত জেঁকে বসেছে। নেই সূর্যের দেখা। ঠান্ডা বাতাসের সাথে ঘন কুয়াশায় নাকাল জনজীবন। ঘন কুয়াশা প্রবাহের কারণে রাজধানীতে রেকর্ড তাপমাত্রা নেমেছে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াসে। তীব্র শীতে কিছুটা স্থবির হয়ে পড়েছে নগর জীবন। ভোরের দিকে অতিরিক্ত ঘন কুয়াশায় রাস্তায় যানবাহন চলাচলে সতর্ক থাকতে হয়েছে চালকদের। শীতের এমন তীব্রতা থাকতে পারে আরও 3 থেকে 4 দিন। এরপর আসতে পারে 2 থেকে 3টি শৈত্যপ্রবাহ। এতে থেকে থেকে শীতের এই প্রকোপ থাকবে আরও বেশ কিছুদিন। তাপমাত্রা যখন নর্মাল থেকে 3 থেকে 4 ডিগ্রি কমে যায়, সেই সময় শীতের তীব্রতা বেড়ে যায়। সেই সময় প্রচণ্ড শীত অনুভূত হয়। যেমন ঢাকাতে গতকালকের তাপমাত্রা ছিল, দিনের তাপমাত্রা 20.7, যেটা 25 থাকার কথা, অর্থাৎ 4 ডিগ্রি তাপমাত্রা হঠাৎ করে কমে গেছে। এবং আজকে সকালে যে তাপমাত্রা ঢাকাতে 13.8, এটাও 2 ডিগ্রি কমে গেছে। দেখা যাচ্ছে যে 2টাই নর্মাল থেকে অনেক কম। 1 থেকে 2টে আপনার তীব্র আপনার শৈত্যপ্রবাহ আসতে পারে, আর 2 থেকে 3টা মাঝারি আসতে পারে। এটা শুরু হবে বেসিক্যালি এই কুয়াশা কেটে গেলে। আমরা আশা করছি যে সেকেন্ড উইক থেকেই এটা শুরু হবে।
এদিকে তীব্র শীতের প্রভাবে বেড়েছে নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ ঠান্ডাজনিত রোগ। রাজধানীর হাসপাতালগুলোতেও বাড়ছে সাধারণ ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। গেল 24 ঘন্টায় রাজধানীর শিশু হাসপাতালে ভর্তি হয়েছে 133 জন। চেঞ্জেবল অবস্থায় আমরা যেটা ফিল করি যে বাচ্চারা এটা নিতে পারে না। যেমন আজকে গরম, দুদিন পর ঠান্ডা, নিতে পারছে না। এবং কেন নিতে পারছে না? বিকজ আমাদের এনভায়রনমেন্টে যে ব্যাকটেরিয়া ভাইরাসগুলো আছে তাদের ক্যারেক্টারগুলি একটু ডিফারেন্ট। দেখা গেল যে একটু ওয়ার্মে ওরা খুব তাড়াতাড়ি গ্রো করে ফেলে, অথবা একটু ওয়ার্ম থেকে কোল্ডে চলে গেলেও আবার কিছু কিছু ক্যারেক্টার বেড়ে যায়, তো তখন বাচ্চারা আক্রান্ত হয় বেসিক্যালি। হঠাৎ তাপমাত্রার পরিবর্তন, অতিরিক্ত বায়ু দূষণ ও ধুলোবালির প্রভাবে এই তীব্র শীতে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই শীত থেকে সুরক্ষার পাশাপাশি নিয়মিত মাস্ক পরার পরামর্শ চিকিৎসকদের। মুবাশ্শির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দেশে এখন মোট ভোটার 12,36 লাখ। ভোটার বেড়েছে 1.5%। বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, দাবি আপত্তি থাকলে 17 জানুয়ারির মধ্যে আবেদন করা যাবে। 2রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। 17 বছর বয়সীদের ভোটার করার বিষয়ে আলোচনা চলছে। এক্ষেত্রে প্রয়োজন রাজনৈতিক ঐকমত্যের। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বর্তমানে মোট ভোটার সংখ্যা 12,36,83,512 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,33,30,103 জন এবং নারী ভোটার 6,03,52,109 জন। এছাড়া প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন করা হয়েছে 13,151 জনকে। ভোটার বেড়েছে 18,33,352। গড়ে ভোটার বৃদ্ধি পেয়েছে 1.50%। বৃহস্পতিবার খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশনার জানান, 20 জানুয়ারি থেকে শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই বাছাই, যা শেষ হতে সময় লাগবে 30 জুন পর্যন্ত। আজকের খসড়া ভোটার তালিকায় আমাদের ভোটার সংখ্যা 12,36,83,512। এই বছরে আমাদের ভোটার সংখ্যা বৃদ্ধির পরিমাণ 18,33,352। ভোটার সংখ্যা বেড়েছে 1.5% আনুমানিক। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 2 মার্চ 2025, যেটি আমাদের জাতীয় ভোটার দিবসও বটে। তিনি আরো বলেন, বিগত ভোটার তালিকার বিতর্ক নিরসনে পুরো ভোটার তালিকাই যাচাই করা হবে। যারা 18 বছর বয়সপ্রাপ্ত হয়ে গেছেন গতকালকে এবং যাদেরকে আমরা এই বাড়ি বাড়ি গিয়ে সন্নিবেশ করতে পারবো, তারা অতি আবশ্যক ভাবে ভোটার তালিকায় সন্নিবেশিত হবেন। 17 বছরের একটা বিষয় আপনারা সামনে এনেছেন। ভবিষ্যতে কোনো রাজনৈতিক মতৈক্য হয় এবং এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়, সংবিধানে কোনো পরিবর্তন আসে, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব। হ্যাঁ, আমরা হয়তো কমিশনে বসে আলোচনা করতে হবে, সেই ক্ষেত্রে আমরা 1 বছরের তথ্য সংগ্রহ করব নাকি 2 বছরের তথ্য সংগ্রহ করব, এটা সময়ই বলে দিবে। ভোটাধিকার নিশ্চিত করাই বর্তমান কমিশনের চ্যালেঞ্জ বলেও জানান নির্বাচন কমিশনার। জানুয়ারি হচ্ছে। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক তর্ক বিতর্কের মধ্যে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন ও চুরি লুটপাটের ঘটনা ধামাচাপা পড়ে যাচ্ছে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ভারতের সাথে সম্পাদিত অসম চুক্তির পুনর্মূল্যায়ন করা হবে। আর আওয়ামী শাসনামলে বিদ্যুৎ খাত থেকে শুধু ক্যাপাসিটি চার্জের নামে 1 লাখ কোটি টাকা গায়েব করা হয়েছে বলে জানিয়েছেন সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে আওয়ামী লীগ সরকারের অবস্থান ছিল বরাবরই চরম গোপনীয়তার। এ খাতের বিভিন্ন চুক্তি বা কেনাকাটার তথ্য আইন করেই গোপন করেছিল শেখ হাসিনা সরকার। বিদ্যুৎ খাতে হাসিনা সরকারের দুর্বৃত্তপনা আর লুটপাটের ফিরিস্তি তুলে ধরতে বৃহস্পতিবার গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। বিদ্যুৎ খাতের দুর্নীতি নিয়ে বিশ্লেষণধর্মী উপস্থাপন করেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। অভিযোগ করেন, 15 বছরের শাসনামলে বিদ্যুৎ খাতকে লুটপাটের ব্যবসায় রূপ দিয়েছিল আওয়ামী লীগ। বিদ্যুৎ খাতটা তারা একটা ব্যবসার খাত বানিয়ে ফেলছিল।
এবং তারা বুঝতে পেরেছিল এই খাত থেকে কুইক মানি বানানো যায় এবং কোনো হিসাব না দিয়ে, কারণ বিদ্যুৎটা তো হাওয়া, বিদ্যুৎ তো দেখা যায় না। এখন এই ক্যাপাসিটি চার্জ, এই ক্যাপাসিটি চার্জের কোন মেশিনের কত ক্যাপাসিটি, কে এটাকে আইডেন্টিফাই করেছে। তুলে ধরেন শুধু বিদ্যুৎ খাত থেকে ক্যাপাসিটি চার্জের নামে 15 বছরে লুটপাট করা হয়েছে 1 লাখ কোটি টাকা। জানান শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকেই পাচার হয়েছে $500 মিলিয়ন। 2008 থেকে 9, 2023 থেকে 24 ক্যাপাসিটি চার্জ পরিমাণ আপনারা গ্রাফটা দেখতে পারেন কিভাবে উপরে উঠে গেছে। 2008-9 হয়েছে 1507 কোটি টাকা, 2011-12 হয়েছে 5000 কোটি টাকা, 18-19 হয়েছে 8900 কোটি টাকা, 22-23 হয়েছে 17155 কোটি টাকা। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্র ক্ষমতায় যেতে পারলে বিদ্যুৎ খাতের সকল অসম চুক্তি পুনর্মূল্যায়ন করা হবে। রাজনৈতিক তর্ক বিতর্কে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তাদের যে চুরি, তাদের যে আপনার লুটপাট, এটা কিন্তু আপনার নিচে পড়ে যাচ্ছে। পুরো বিষয়টি আমরা রিভিউ করব, আমরা বলেছি ইতিমধ্যে, এবং রিভিউ করে আমরা সেই হিসাবে যেটা প্রয়োজনীয় সে ব্যাপারে ব্যবস্থা নেব। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শুধু জুলাই আগস্ট নয়, গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে গত 15.5 বছর ধরে রাজপথে যারা জীবন দিয়েছে তাদের সবার হত্যাকারীর বিচার হতে হবে। সিলেটে যুব এশিয়া কাপ বিজয়ী ক্রিকেটার ইকবাল হোসেন ইমনের পরিবারকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার দেওয়ার পর এই দাবি জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। এ সময় দেশপ্রেম নিয়ে জামাত ইসলামের নেতাদের বক্তব্যের সমালোচনা করেন তিনি। বলেন, স্বাধীনতা যুদ্ধে কার কি ভূমিকা ছিল তা সবাই জানে। এছাড়া পাঠ্য বইয়ে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ইতিহাসের অধ্যায় রাখার কথাও বলেন তিনি। প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এই যে অপরাধ করেছে শেখ হাসিনা, এই যে কসাইয়ের ভূমিকা পালন করেছে শেখ হাসিনা, সেই সমস্ত অপরাধীদের বিচার হবে না। আমরা জুলাই আগস্টে যে সমস্ত শিশু, বাচ্চা, শ্রমিক জনতা আত্মদান করেছেন, তাদের সেই মহিমান্বিত আত্মদানকে শ্রদ্ধা জানাই। তাদের যেমন বিচার হতে হবে, ঠিক তেমনি 15.5 বছর গণতন্ত্রকে উদ্ধারের জন্য যারা অকাতরে জীবন দিয়েছেন, যারা নিরুদ্দেশ হয়ে গিয়েছেন, তাদের কেন বিচার হবে না? সংবিধান পুনর্লিখনের অধিকার আছে বিপ্লবীদের। গণপরিষদ নির্বাচন হতে পারে গণতান্ত্রিক সমাধান, মনে করেন সাবেক বিচারপতি এম এ মতিন। তবে সংবিধান পুনর্লিখনের বিষয়ে দ্বিমত আছে রাজনীতিবিদদের। আইনজ্ঞরা বলছেন, পদ্ধতি যাই হোক, বাংলাদেশ পুনর্গঠনে বর্তমান সংবিধান সংস্কার বা পরিবর্তন দরকার। আরও জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর। 1972 সালের 23 মার্চ রাষ্ট্রপতির দেয়া এক আদেশের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের গণপরিষদ গঠিত হয়। 4 নভেম্বর সংবিধানের খসড়া প্রস্তাব গণপরিষদে গৃহীত হয় এবং 16 ডিসেম্বর থেকে তা কার্যকর করা হয়। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে প্রশ্ন ওঠে আওয়ামী সরকারের হাতে বারবার সংশোধিত সংবিধানের কার্যকারিতা নিয়ে। সবশেষ ধারাবাহিকতায় মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারের এক সমাবেশ থেকে নতুন সংবিধান প্রণয়নে গণপরিষদ নির্বাচনের দাবি তুলে ধরেন নাগরিক কমিটির আহ্বায়ক আক্তার হোসেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জানালেন, সংবিধান সংস্কারের বিষয়ে এক ধরনের রাজনৈতিক ঐকমত থাকলেও পুনর্লিখনের বিষয়ে ভিন্নমত রয়েছে রাজনৈতিক দলগুলোর। অধিকাংশ বা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডাররা ন্যূনতম প্রশ্নে যেখানে ঐক্যবদ্ধ হচ্ছেন, একমত হচ্ছেন, তার ভিত্তিতে আমি মনে করি পরবর্তী নির্বাচনটা হবে এবং সেই পার্লামেন্টকে গণপরিষদের নির্বাচন হবে কিনা সেটা হয়তো আপনি আলাপ আলোচনা করার পরে বোঝা যাবে, কিন্তু আমি এখন এটার কোনো বাস্তবতা এই মুহূর্তে আমি দেখছি না। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সৈয়দ মামুন মাহবুব বলছেন, গণপরিষদ নির্বাচন কিংবা আইনসভা পদ্ধতি যাই হোক, ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণে সংবিধানের ব্যাপক পরিবর্তন প্রয়োজন। আপনি যা সংবিধানের 12টা বাজানো শুরু হয়েছে সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবের আমল থেকেই, ওনার হাত দিয়ে প্রথম সংশোধনী এবং চতুর্থ সংশোধনী, বাকশাল জরুরি আইন জারির বিধান। তো সুতরাং তারপরও যে সংবিধানে যেগুলো গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক মনে হয় সেটার পরিবর্তন হবে,
কিন্তু আমরা যেন এই পদ্ধতির তর্কে নিজেদের মধ্যে অনৈক্যের দিকে না গিয়ে একটা ব্যাপারে ঐক্য তো আছে, সেটাকে আরো সংহত করা, যে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে। বিপ্লবের পর পুরনো সংবিধান অকার্যকর হয়ে পড়ে, প্রয়োজন হয় নতুন বন্দোবস্তের। ছাত্র জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে তাই গণপরিষদ নির্বাচন একটি গণতান্ত্রিক সমাধান বলেই মনে করেন সাবেক বিচারপতি এম এ মতিন। তারা যখন একটা সাকসেসফুল রিভলিউশন হয়, তখন যারা রিভলিউশনটা করে তারা যদি ব্যর্থ হয় তারা তো ফাঁসিতে ঝুলবে, যারা সাকসেসফুল হয় তখন তারা এটা লিগ্যাল বডি হয়ে যায়, তার নিজেরাই আইনের উৎস হয়ে যায়। সুতরাং সেই আইনের বলে তারা যে কোনো কনস্টিটিউশন করতে পারে। আমাদের এখানে একটা ব্যতিক্রম হয়েছে, তারা রিভলিউশনারি কোনো গভর্নমেন্ট না করে তারা কি ওই আগের কনস্টিটিউশনে ঢুকে গেছে, আবার যে এটা প্রেসিডেন্সিয়াল অর্ডার লাগবে এবং করে এটাকে ওই যারা আসবে তাদেরকে এই পাওয়ারটা দিতে হবে। সংবিধান সংস্কার কিংবা পুনর্লিখন যাই হোক, সেখানে জনমতের প্রতিফলন ঘটবে এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। রাজনৈতিক দল আর অংশীজনদের সম্মতি ছাড়া সংস্কার সুফল বয়ে আনবে না বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। সংস্কার প্রক্রিয়ায় তরুণদের আশা আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেওয়ার কথা বলছেন। তবে সংস্কারের নামে জাতীয় নির্বাচন বিলম্বিত করলে গোটা সংস্কার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে বলে তারা মনে করেন। কোনো ধরনের তড়িঘড়ি না করে সময় নিয়ে সংস্কার প্রতিবেদন জমা দেওয়ার পরামর্শ তাদের। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে গঠিত হয় সংস্কার কমিশন। প্রথম দফায় 6টি ও পরবর্তীতে আরও 5টি সংস্কার কমিশন গঠিত হয়। 90 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত কোনো কমিশনই প্রতিবেদন জমা দেয়নি। জনপ্রশাসন সংস্কার কমিশন প্রশাসন ক্যাডারে পদোন্নতি কোটা বাতিল, উপসচিব পদে 50% প্রশাসন ক্যাডার ও অন্যান্য ক্যাডার থেকে 50% সুপারিশ করলেও তা প্রত্যাখ্যান করছে আমলারা। বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। যে কোনো জায়গায় সংস্কার শুরু হলে প্রতিক্রিয়া দেখা দেওয়াটা স্বাভাবিক দাবি করে বিশ্লেষকরা বলছেন, তড়িঘড়ি না করে সময় নিয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে পরামর্শের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করা উচিত কমিশনের। তবে কমিশন সংস্কার করলেও তা বাস্তবায়ন করবে রাজনৈতিক দল, এমনটাই মত তাদের। এই সংস্কার যেটা শুরু হয়েছে, আমরা সবাইকে সহযোগিতা করব, সবাই কাছে আবেদন জানাবো। হ্যাঁ, দেখি না ওনারা কি প্রস্তাব করে, এবং প্রস্তাব করলেই যে সেটা হয়ে যাবে। এবং আমাদের সবকিছু টার্গেটটা কি? জনগণ, তাই তো? সংস্কার কমিশনগুলো প্রত্যেকটা দলের সাথে কিন্তু আমরা তেমন দেখি না। আমরা মিডিয়াতে প্রতিনিয়ত চোখ রাখি, খবর রাখি, বিভিন্ন আপনার অনানুষ্ঠানিক বিভিন্ন সূত্র থেকে তথ্য পাই। ওইভাবে কিন্তু ইন্টারাকশন হয় নাই, মত বিনিময় হয় নাই, তাদের কাছে ফিডব্যাক নেয় নাই। এই সরকার তো আর এই সংস্কারগুলো কিন্তু বাস্তবায়ন করতে পারবে না, একদম নিশ্চিত। আমি লিখে দিতে পারি যে এটা বাস্তবায়ন করতে হবে রাজনৈতিক দলকে। রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কার নতুন করে বিতর্কের জন্ম দিতে পারে মনে করেন গণমাধ্যম সংশ্লিষ্টরা। বলেন, এ থেকে কারা সুফলভোগী হবে তাও জাতির কাছে স্পষ্ট নয়। এই বিতর্ক জিইয়ে রেখে নির্বাচন কতটা তাড়াতাড়ি হবে এটা আমার সংশয় রয়েছে। আমি মনে করি যে আসলে এই বিতর্কে না গিয়ে যে মৌলিক যে সংস্কার, যে বিষয়টা নির্বাচন ব্যবস্থা, সংবিধান, যে এইসব ব্যাপার আছে তা নিয়ে একটা ফয়সালা হয়ে গেলে নির্বাচনটা খুব দ্রুত হতে পারে। আর এই মুহূর্তে দ্রুত নির্বাচন ছাড়া জাতির সামনে যে সংকট, এই সংকটের কোনো সমাধান নেই। জাতীয় নির্বাচনের আগে সংবিধান আর নির্বাচন কমিশন সহ শুধু মৌলিক খাতগুলো সংস্কারের পরামর্শ বিশ্লেষকদের। কি কি অগ্রগতি হয়েছে বা কি সংস্কার প্রয়োজন তারা মনে করেছেন। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। দেশকে এগিয়ে নিতে সরকারের উপর শতভাগ নির্ভরশীল না হয়ে ব্যক্তি পর্যায়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, সরকারের শক্তির থেকেও মানুষের শক্তি বেশি। রাজধানীতে মানিক মিয়া এভিনিউতে জাতীয় সমাজ সেবা দিবস 2025 উপলক্ষে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত ওয়াকিং ম্যারাথন ও সমাজ সেবা সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, শুধু ব্যক্তি নয়, জনস্বার্থে ব্যবসা করা উচিত এবং সামাজিক ব্যবসার মাধ্যমে অন্যের স্বার্থ রক্ষা করা সম্ভব। অধ্যাপক ইউনূস বলেন, সমাজসেবা প্রতিটি মানুষের দায়িত্ব, আর মন্ত্রণালয়ের কাজ হলো সবাইকে তা মনে করিয়ে দেয়া। প্রধান উপদেষ্টা বলেন, প্রত্যেক মানুষের মধ্যে পরের স্বার্থে কাজ করার প্রবণতা আছে, সেই ইচ্ছাকেই জাগিয়ে তুলতে হবে। নিজের জন্য কিছু করার তুলনায় পরের কল্যাণে কাজ করায় আনন্দ মেলে বেশি। দৈনন্দিন জীবনে জনস্বার্থে কাজ করার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান অধ্যাপক মোহাম্মদ ইউনূস।
সরকারের যে ক্ষমতা তার তুলনায় মানুষের যে ক্ষমতা সেটা যদি তুলনা করি তাহলে সরকারের ক্ষমতা একেবারে নস্যি, মানুষের ক্ষমতা প্রচণ্ড শক্তি। আমরা সবাই যদি অল্প অল্প করে সে নিঃস্বার্থে সঙ্গে সঙ্গে পরস্বার্থের কাজটাও করতে পারতাম, এটা যদি আমাদের মাথায় ঢুকতো, আমাদের মাথায় আমরা নিয়ে আসতাম, তাহলে আমাদের কোনো সমস্যা আর এদিকে তাকাতে হতো না, কারো মুখাপেক্ষি হতো না, কারো দিকে তাকিয়ে থাকতে হতো না, আমরা নিজেরাই সেটা সমাধান করতে পারি। রেস্টুরেন্টে খাবার বিল সহ ৪৩টি পণ্যের উপর ট্যাক্স ভ্যাট বাড়ানোয় সাধারণ মানুষের উপর তেমন চাপ বাড়বে না বলে মনে করছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। উপদেষ্টা জানান, ৩ তারকার উপরে রেস্টুরেন্টগুলোতে মানুষ যখন খেতে যাবে তাদের বিলের সাথে ১০ থেকে ২০ টাকা বাড়তি যোগ হলে কোনো সমস্যা হবে না। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এ সময় তিনি জানান, সাধারণ মানের হোটেলে কোনো বিল বাড়ছে না, অত্যাবশ্যকীয় নিত্যপণ্যের উপর ভ্যাট বাড়েনি বলেও জানান তিনি। অত্যাবশ্যক জিনিসপত্র আমরা সব কিছু জিরো করে দিয়েছি, আপনি ছাড়টা দেখবেন কি দিয়েছি আমরা, অর্থাৎ সেটার দিকে আপনি নজর দেন। কারণ ইনফ্লেশনের মেইন আমাদের ওয়েটটা ইন্ডিকেটারসগুলো হলো চাল, ডাল, এইগুলো আপনারা জানেন। আর রেস্টুরেন্টের দাম বাড়িয়েছি ৩ তারকার উপরে যে রেস্টুরেন্টগুলো, কেউ যদি আপনার একটা ফিক্সড অ্যামাউন্ট টাকা খেতে হবে, সেটা 10 টাকা যোগ হবে, আমার এটা কোনো মনোবেদনার কারণ হওয়া এই সমস্ত আর্গুমেন্ট ঠিক এগুলো এসে টেকে না। আমি তো বলছি না ভাতের রেস্টুরেন্ট অন্য রেস্টুরেন্টে গিয়ে যাবে, আর থ্রেশহোল্ড আছে যার টার্ন ওভার ৫০ লাখ টাকার উপরে, তারাই খালি এটার মধ্যে আসবে, আর অন্য কোনো ব্যবসাতে এটার মধ্যে আসছে না। অর্থ উপদেষ্টা বলেন, সামাজিক নিরাপত্তার খাতগুলোকে আরও শক্তিশালী করতে চায় সরকার। এবারের বাজেটে স্বাস্থ্য, শিক্ষা ও প্রযুক্তিগত খাতে আরও বরাদ্দ বাড়ানোর ইঙ্গিত দেন তিনি। অর্থনীতিতে মোটামুটি তো আমার অর্থনীতি একটু স্ট্রং তো হয়েছে, স্টেবিলাইজেশন। আমি বলবো না সব ক্ষেত্রেই যে ব্যাংকিং সেক্টরে কিছু শৃঙ্খলা ফিরে আসছে। আপনি যে ছাড় দিয়েছে এগুলো ক্যালকুলেট করলে কয়েক হাজার কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে। আবার আমাদের রাজস্ব গ্যাপ এত বেশি, আমি তো আর বড় করে বা ডেফিসিট ফাইন্যান্সিং করে তো আমরা যেতে পারবো না। পৃথিবীর কোনো দেশই একটা বাজেট ডেফিসিট আছে, ওটার মাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে। আর সাথে সাথে আপনারা দেখবেন আমাদের কিছু সে আছে প্রেফারেন্স যে শিক্ষা, স্বাস্থ্য, অন্যান্য আইটি খাতে আমরা কোনো অ্যালোকেশন কমাবো না, বরং আমরা বৃদ্ধি করি। অর্থাৎ সোশ্যাল সেক্টরটা রাখি, সাথে সাথে আমাদের অন্যান্য সেক্টরগুলো হিসেবে আমাকে রাজস্ব আয় বাড়াতে হবে। নতুন বছরে দেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল হবে উল্লেখ করে দুর্বল ব্যাংকগুলো যাতে উঠে দাঁড়াতে পারে সেজন্য তাদের অর্থনৈতিক সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। টেকনাফে বর্বর হত্যার শিকার মেজর সিনহা মোহাম্মদ রাশেদ নিহতের মামলাটি হাইকোর্টে দ্রুত নিষ্পত্তির দাবিতে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের সঙ্গে দেখা করেছেন তার স্বজনরা। হাইকোর্টে দ্রুত মামলার শুনানি শুরুর আশ্বাস দিয়েছেন অ্যাটর্নি জেনারেল। মেজর সিনহার সহকর্মীর অভিযোগ, আওয়ামী শাসনামলে সরকারের হস্তক্ষেপে ঝুলেছিল মামলাটি। রিপোর্ট নাবিল জাহাঙ্গীরের। ২০২০ সালের ৩১ জুলাই টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের একটি তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ বিষয়ে পরিবারের করা হত্যা মামলার শুনানি শেষে ২০২২ সালের ৩১ জানুয়ারি বরখাস্ত ওসি প্রদীপ ও এসআই লিয়াকতকে মৃত্যুদণ্ড এবং ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে বাকিদের খালাস দেয় বিচারিক আদালত। এরপর প্রায় ৩ বছর পেরিয়ে গেলেও হাইকোর্টে মামলাটির ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শুরু হয়নি। বৃহস্পতিবার মামলাটি দ্রুত শুনানির দাবি নিয়ে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে আসেন নিহত মেজর সিনহার পরিবারের সদস্যরা। মেজর সিনহা ওর যে রায়টা হয়েছে ওটা দ্রুত কার্যকরিতার জন্য আমি এই অ্যাটর্নি জেনারেল সাহেবের সঙ্গে আমরা দেখা করেছি। প্রায় ১,০৬৭ দিনের মতো পার হয়েছে, কিন্তু উচ্চ আদালতে আসলে আপনারা হয়তো জানেন উচ্চ আদালতে খুব একটা মুভ করেনি মামলাটা। হ্যাঁ, তো মূলত আমরা এসেছি যে রায়টা তো অলরেডি হয়ে গিয়েছে নিম্ন আদালত থেকে, উচ্চ আদালতে যেন দ্রুত রায়টা কার্যকর করার জন্য ব্যবস্থা নেওয়া হয়। আওয়ামী সরকারের হস্তক্ষেপে মামলাটির শুনানি শুরু হয়নি বলে অভিযোগ মেজর সিনহার সহকর্মীর।
এতদিন হয়নি, আদালতের বিভিন্ন ঝামেলার কারণেই হয়নি, যেটা পূর্ববর্তী যে সরকার ছিল তাদের সরাসরি হস্তক্ষেপের কারণে হয়নি। এটা হচ্ছে আসলে সত্যি অ্যান্সার, এবং এটা আমি মনে করি যে দেশের মানুষের সেটা জানার প্রয়োজন আছে। মামলাটি দ্রুত নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানিয়েছেন, ভারতে আটক 90 বাংলাদেশি এবং বাংলাদেশে আটক 95 ভারতীয় জেলে আগামী 5 জানুয়ারি মুক্তি পাচ্ছেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাবের লাউঞ্জ উদ্বোধন করেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব এম জসিমউদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এম তৌহিদ হোসেন জানান, আগামী 5 জানুয়ারি বঙ্গোপসাগরে আন্তর্জাতিক জলসীমায় বন্দী জেলেদের হস্তান্তর করা হবে। 78 বাংলাদেশি নাগরিক নিয়ে এমভি মেঘনা ও এমভি লায়লা নামের দুটি ফিশিং ট্রলার ভারতীয় জলসীমায় ঢুকে পড়লে গত বছরের 9 ডিসেম্বর তাদের আটক করা হয়। এছাড়া ভারতীয় জলসীমায় একটি ট্রলার ডুবে গেলে আরও 12 বাংলাদেশি জেলে উদ্ধারের পর আটক হন। অন্যদিকে ভারতের 6টি ট্রলার গত বছরের সেপ্টেম্বর ও অক্টোবরে বাংলাদেশি জলসীমায় ঢুকে পড়ে। তখন 95 জন ভারতীয় জেলেকে পটুয়াখালী ও বাগেরহাটে আটক করা হয়েছে। রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করেছে আদালত। চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালত বৃহস্পতিবার দুপুরে এই আদেশ দেন। এর আগে সকাল 10:15টার দিকে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিতে অংশ নিতে আদালতে পৌঁছায় সুপ্রিম কোর্টের 11 আইনজীবীর একটি দল। এই শুনানিকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয় আদালত এলাকায়। গত 31 অক্টোবর রাষ্ট্রদ্রোহের অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাস সহ 19 জনের বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় মামলা করেন ফিরোজ খান নামে এক ব্যক্তি। এরপর রাষ্ট্রদ্রোহের ওই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গত 25 নভেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরদিন চট্টগ্রাম আদালতে হাজির করে জামিন আবেদন করা হলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত চিন্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে ওই দিন চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সংঘর্ষ হয়। এই সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে আদালত চত্বরের বাইরে কুপিয়ে হত্যা করা হয়। সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা ও সাবেক বিচারক মোতাহার হোসেনের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার করে তাদেরকে দেশে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সাংবাদিকদের সাথে আলাপকালে এই আহ্বান জানান তিনি। মাহবুব উদ্দিন খোকন বলেন, বাংলাদেশের প্রথম সংখ্যালঘু প্রধান বিচারপতি এস.কে. সিনহাকে দেশ ত্যাগ ও পদত্যাগে বাধ্য করেছিল আওয়ামী লীগ। এখন বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য মায়া কান্না দেখালেও তখন নিশ্চুপ ছিল ভারত। তিনি আরও বলেন, আওয়ামী শাসনামলে রাজনৈতিক উদ্দেশ্যের নামে যেসব মামলা হয়েছিল তার পেছনে ষড়যন্ত্রকারীদের তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, জেলে থাকা অবস্থায় অপচিকিৎসার কারণে বেগম খালেদা জিয়ার মারাত্মক স্বাস্থ্যহানি হয়েছে। সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা এবং মোতাহার হোসেন সাহেবের তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে, সেগুলা ব্যাপারে তদন্ত হওয়া উচিত এবং বেগম খালেদার বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে, অন্য রাজনীতিবিদদের বিরুদ্ধে যেসব ষড়যন্ত্র মামলা করা হয়েছিল শুধু রাজনৈতিক কারণে, সে ব্যাপারে আমার মনে হয় তদন্ত করে যেসব পুলিশ, যেসব দুদকে যেসব আয়ু ছিল, ইনভেস্টিগেশন অফিসার, দুদকের চেয়ারম্যান ছিল, কমিশন ছিল, তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা যায় মনে করি। এবং এস.কে. সিনহার সকল মামলা প্রত্যাহার করা উচিত হোক দাবি জানাচ্ছি, পাশাপাশি তাকে যেন দেশ ফিরিয়ে আনে সে ব্যবস্থা গ্রহণ করবে। বেক্সিমকো গ্রুপের কোম্পানিকে সোনালী ব্যাংকের দেয়া 1600 কোটি টাকার ঋণ এখনও খেলাপি বলে জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শওকত আলী খান। 2024 সালে ব্যাংকটিতে 5634 কোটি টাকার পরিচালন মুনাফা হয়েছে বলেও জানান তিনি। দুপুরে এক সংবাদ সম্মেলনে ব্যাংকের এমডি শওকত আলী খান জানান, নানা প্রতিকূলতা সত্ত্বেও 2024 সালে সোনালী ব্যাংকে আমানত বেড়ে দাঁড়িয়েছে 1,64,959 কোটি টাকা। এক প্রশ্নের জবাবে তিনি জানান, 2024 সালটি ছিল সোনালী ব্যাংকের জন্য খুবই চ্যালেঞ্জের। পরিবেশ অনুকূলে না থাকার পরও খেলাপি হওয়া 1170 কোটি টাকা পুনরুদ্ধার সম্ভব হয়েছে। এর মধ্যে শীর্ষ 20 খেলাপির কাছ থেকে উদ্ধার হয়েছে 121 কোটি টাকা। তিনি আরও জানান, সোনালী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ 16,000 কোটি টাকা। উন্নত সেবা নিশ্চিতের মাধ্যমে সোনালী ব্যাংক আরও গ্রাহক বান্ধব হবে, এমন প্রতিশ্রুতি তার। অপারেটিং প্রফিট এবার আমাদের 5,634 কোটি টাকা। এটা কিন্তু মানে অতীতের সব রেকর্ড এটা ভঙ্গ করেছে। এবার গত বছরের তুলনায় যেটা আমাদের
1788 কোটি টাকা বেশি। 2023 সালের চেয়ে কিন্তু তারপরে আমাদের রিকভারিটা ভালো। তার পরিমাণটা হলো আমরা সেল থেকে অর্থাৎ খেলাপি ঋণ থেকে আমাদের 1170 কোটি টাকা আমরা রিকভারি করতে পেরেছি। তারপরে আমাদের কিছু রাইট অফ লোন ছিল যেগুলো বিগত দিনের পুরাতন ঋণ, সেখান থেকেও আমরা 59 কোটি টাকা রিকভারি করেছি, যেটা তার আগের বছরের তুলনায়ও এটা বেশি আছে। 43তম বিসিএস এর সাময়িকভাবে মনোনীত 2163 জনের মধ্য থেকে 227 জনকে গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে বাদ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়। গত বছর জানুয়ারিতে সরকারি কর্ম কমিশন বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য এই 2163 জন প্রার্থীকে মনোনীত করে সুপারিশ করেছিল। প্রজ্ঞাপন জারির পর জুলাই অভ্যুত্থানে পরিবর্তিত পরিস্থিতিতে এই নিয়োগের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। পরবর্তীতে আবারও এনএসআই ও ডিজিএফআই এর গোয়েন্দা প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে 227 জনকে নিয়োগের জন্য অনুপযুক্ত বিবেচনা করা হয়। এছাড়া স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত 40 জনকেও অনুপযুক্ত বিবেচনা করা হয়। ফলে 43তম বিসিএস এ বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য 2163 জনের বদলে 1896 জনকে নিয়োগের প্রজ্ঞাপন জারির কথা জানানো হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে। বিপুল পর্যটকের ভিড় সৈকত শহর কক্সবাজারে। এই সুযোগে কিছু অসাধু হোটেল, মোটেল ও গেস্ট হাউস মালিক বেশি ভাড়া আদায় করছে বলে অভিযোগ পর্যটকদের। অভিযোগ অস্বীকার করে হোটেল ব্যবসায়ী ও মালিক সমিতির নেতারা দায় চাপিয়েছেন দালালদের ওপর। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। মফিদুর রহমান খোকনের রিপোর্ট। কক্সবাজার সমুদ্র সৈকতে বাঁধ ভাঙা উচ্ছ্বাস পর্যটকদের। ডিসেম্বরের শেষ থেকে পর্যটকের ঢল নেমেছে এখানে। 5 শতাধিক হোটেল, মোটেলের কোথাও কোনো রুম খালি নেই। বিপুল পর্যটকের ভিড়ে নিয়ম নীতির তোয়াক্কা নেই হোটেল, মোটেল ব্যবসায়ীদের। ভুক্তভোগীদের অভিযোগ কয়েক গুণ বেশি ভাড়া আদায় করা হচ্ছে তাদের কাছ থেকে। পর্যটক বেশির কারণে কিছু কিছু হোটেল পাচ্ছে না, অনেক পর্যটক হোটেল পাচ্ছে না, হোটেলে একটু দাম বেশি। গতকাল থেকে এখানে পর্যটকদের এক ধরনের বলতে গেলে কি আটকাই ফেলতেছে হোটেল ব্যবসায়ীরা। আপনার 1,500 টাকার রুম ভাড়াগুলো ধরেন 4,000 5,000 পর্যন্ত ওরা দাবি করতেছে। এখানে আসলে ঘুরলে এমনিই ভালো লাগে। এটা কেন ভালো লাগে এটা কোনো স্পেসিফিক কারণে, বাট আসলে ভালো লাগে, যতবারই আসি। এসে খুবই ভালো লাগছে, বাচ্চা খুব এনজয় করছে, আমরা প্রকৃতি খুব ভালোভাবে দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে, অনেক এনজয় করতেছি। হিমছড়ি গেছি, অনেক জায়গায় গেছি ঘুরতে, ভালো লাগতেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন বেশিরভাগ হোটেল মালিক। কেউ কেউ দায় চাপিয়েছেন দালাল চক্রের ওপর। সবাই নয়, আমাদের একটা দুষ্ট চক্র সৃষ্টি হয়েছে। তারা দালালকে লালিত পালিত করে। এই দালালগুলি বাস টার্মিনাল এবং বাস থেকে আনে, তাদের নির্দিষ্ট কিছু হোটেলে নিয়ে এই পর্যটকদেরকে বেশি দামের রুম নেওয়ার জন্য প্রচলিত করে। 1,000 টাকার রুম 5,000 টাকা নেয় ওরা। অত্যন্ত এটা তো আসলে কাঙ্ক্ষিত নয়, এটা অত্যন্ত খারাপ আমরা এটা মনে করি। কিন্তু এই যে সিজনাল একটা বিষয় আছে, কক্সবাজারটা এমন একটা জায়গা যেখানে অনেক হোটেল, অনেক কম্পিটিশন, সবাই এত বেশি কোয়ারি করে আসেন, কিন্তু এখানে কিন্তু আসলে ঠকানোর কিছু নেই। পর্যটকরা যাতে হয়রানির শিকার না হয় এজন্য মৌসুম শুরুর আগেই হোটেল মালিকদের সতর্ক করা হয়েছিল বলে জানিয়েছে জেলা প্রশাসন। এই সকল স্টেক হোল্ডার, হোটেল, মোটেল মালিক সমিতি, রেস্টুরেন্ট সমিতি সবাইকে নিয়ে একটি সভা করা হয়। এই পর্যটন মৌসুমে পর্যটকদের যেন কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে না হয় এবং কক্সবাজারের সার্বিক পর্যটন ব্যবস্থাপনা সুন্দর হয় এই বিষয়ে সভা করা হয়। তো সেখানেও এই বিষয়গুলো আলোচনা হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় বা অতিরিক্ত কোনো দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করা, এই বিষয়গুলো যেন না করেন সে বিষয়ে সকলকে বলা হয়েছে। তারপরেও আমরা অনেক অভিযোগ পেয়েছি, আপনাদের থেকেও পেয়েছি। সেই অভিযোগগুলোর প্রেক্ষিতে কিন্তু জেলা প্রশাসনের অভিযান অব্যাহত আছে। এদিকে পর্যটকের আগমনে বেড়েছে রাজস্ব আয়ও। নভেম্বর মাসে আমরা গত অর্থ বছরের তুলনায় হোটেল খাতে 59% প্রবৃদ্ধি হয়েছে এবং একই পর্যটক বেশি হওয়ার কারণে রেস্টুরেন্ট খাতেও প্রায় 65% প্রবৃদ্ধি হয়েছে আমার নভেম্বর মাসে। তো আমরা আশা করছি আমরা ডিসেম্বর মাসেও আমাদের একটা ভালো রকম প্রবৃদ্ধি হবে এবং রাজস্ব আদায় হবে। হোটেল, মোটেলের ভাড়া সহ সৈকতে শৃঙ্খলা ফেরানো না গেলে পর্যটকরা বিমুখ হতে পারেন বলে শঙ্কা পর্যটন সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ।
পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, সায়েন্স ক্লাব ও পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংকের ঢাকা উত্তর অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক AKM আব্দুর রকিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল জাবের হোসেন। অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী বলেন, সমাজের উন্নয়নের পাশাপাশি নিজেদের বাঁচাতে পরিবেশ সংরক্ষণে সচেতন হতে হবে। এক্ষেত্রে বৃক্ষরোপণ কর্মসূচি ও স্বেচ্ছাসেবী কার্যক্রম আরও জোরদার এবং বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি। বিদেশি গাছ বর্জন এবং দেশীয় গাছ রোপণের উপর গুরুত্ব আরোপ করেন। বৃক্ষরোপণের পাশাপাশি যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের উপরও জোর দেন মোহাম্মদ আলী। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আর একবার জানিয়ে। পৌষের শীতে কাঁপছে সারা দেশ। সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় 9 ডিগ্রি। আরও 3 দিন থাকছে শীতের তীব্রতা। সপ্তাহ শেষে আরও 2টি শৈত্যপ্রবাহের শঙ্কা। দেশে মোট ভোটার 12,36,83,000। খসড়া তালিকা প্রকাশ। 17 বছর বয়সীদের ভোটার করতে আলোচনা চলছে, জানিয়েছেন ইসি। রাজনৈতিক তর্ক বিতর্কে ধামাচাপা পড়ে যাচ্ছে আওয়ামী লীগের লুটপাট আর দুর্বৃত্তায়ন, বলেছেন মির্জা ফখরুল। বিদ্যুৎ খাতে 1 লাখ কোটি টাকা লুট, মন্তব্য টুকুর। সংবিধান পুনর্লিখনের অধিকার আছে বিপ্লবীদের, অভিমত সাবেক বিচারপতি এম এ মতিনের। রাজনীতিকদের ভিন্ন মত, রাজনৈতিক দল আর অংশীজনদের সম্মতি ছাড়া সংস্কারের সুফল না পাওয়ার শঙ্কা। 43টি পণ্যের উপর ট্যাক্স ভ্যাট বৃদ্ধিতে চাপ বাড়বে না সাধারণ মানুষের উপর, আশ্বাস অর্থ উপদেষ্টার। জানালেন, ভ্যাট বাড়েনি অত্যাবশ্যকীয় নিত্য পণ্যে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদটা 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। ধন্যবাদ সবাইকে।